শেষ রাত্রে একাদশীর জ্যোৎস্নায় চারিদিক যখন ফুলের পাপড়ির মতো সাদা, ভোর রাত্রের বাতাস নেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি। সুশীলা তখন ঘরের দোরের বাহিরে আঁচল পাতিয়া অকাতরে ঘুমাইতেছিল। সকাল হইলে যে যার কাজে মন দিল। মোক্ষদা বলিলেন, বৌমা, আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে, আমাদের যেতে বলেছে, সকাল সকাল সেরে নাও। এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষে রামতনু মুখুজ্জের প্রতিপালক। ইহারাই গ্রামের জমিদার এবং ইহাদেরই জমিজমা সংক্রান্ত মোকদ্দমার তদবির ও সাহায্য করিয়া রামতনু অন্ন সংস্থান করিতেন। বেলা 10টার মধ্যে আহারাদি শেষ করিয়া ভালো কাপড় পরিয়া সকলে নৌকায় উঠিল। 2 ঘণ্টার পথ। চৌধুরী বাড়িতে কলিকাতা হইতে একটি বউ আসিয়াছিল। তাহার স্বামী বড়লোকের ছেলে, এম.এ. পাশ করিয়া বছর 2 হইল ডেপুটিগিরি চাকুরি পাইতেছে। বউটি কলিকাতার মেয়ে। চৌধুরীদের সহিত তাহার স্বামীর কিরূপ সম্পর্ক আছে এজন্য চৌধুরী গৃহিণী রাস পূর্ণিমার সময় তাহাকে আনাইয়াছিলেন। ইতিপূর্বে সে কখনো পাড়াগাঁয়ে আসে নাই। নৌকায় খানিকটা বসিয়া থাকিবার পর বউটি দেখিল নীলাম্বরী কাপড় পরনে তাহারই সমবয়সী আর একটি বউ নৌকায় উঠিল। নৌকা ছাড়িয়া দিল। নৌকায় সমবয়সী সঙ্গিনী পাইয়া কলিকাতার বউটি খুব সন্তুষ্ট হইলেও প্রথম আলাপ করিতে বাধো বাধো ঠেকিতে লাগিল। সঙ্গিনীর কাপড় চোপড় পরিবার অগোছালো ধরন দেখিয়া বউটি বুঝিয়াছিল তাহার সঙ্গিনী নিতান্ত পাড়াগাঁয়ের মেয়ে, অবস্থাও খুব ভালো নয়। নৌকার ওধারে চৌধুরী গৃহিণী মোক্ষদার সহিত সাবিত্রীব্রত প্রতিষ্ঠার কি আয়োজন করিয়াছেন, তাহার বিস্তৃত বড় মানুষী ফর্দ আবৃত্তি করিতেছিলেন। নৌকার কোনো পরিচিতা মেয়েও নাই, কাজেই বউটি অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। বউটি লেখাপড়া জানিত এবং দেশ বিদেশের খবরাখবরও কিছু কিছু রাখিত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানুষী চালের কথাবার্তায় সে বড় বিরক্ত হইয়া উঠিল। খানিকক্ষণ বসিয়া থাকিবার পর সে লক্ষ্য করিল তাহার সঙ্গিনী ঘোমটার ভেতর হইতে কালো কালো ডাগর চোখে তাহার দিকে সকৌতুকে চাহিতেছে। বউটির হাসি পাইল। জিজ্ঞাসা করিল, তোমার নাম কি ভাই? সুশীলা সন্দিগ্ধ সুরে বলিল, শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। সুশীলার রকম সকম দেখিয়া বউটির খুব হাসি পাইতে লাগিল। সে বলিল, অত ঘোমটা কিসের ভাই? তুমি আর আমি ছাড়া তো আর কেউ এদিকে নাই। নাও এসো, ঘোমটা খোলো, একটু গল্প করি। এই কথা বলিয়া বউটি নিজেই সুশীলার ঘোমটা খুলিয়া দিল। সুশীলার সুন্দর মুখের দিকে চাহিয়া সে যেন মুগ্ধ হইয়া গেল। রং যদিও ততটা ফর্সা নয়, কিন্তু কালোর ওপর অত শ্রী সে কখনো দেখে নাই। নদীর ধারের সরস সতেজ চিক্কণ শ্যামকলমি লতারি মতো একটা সবুজ লাবণ্য যেন সারা মুখখানায় মাখানো। মুখখানি দেখিয়াই সে এই নিরাভরণা পাড়াগাঁয়ের মেয়েটিকে ভালোবাসিয়া ফেলিল। জিজ্ঞাসা করিল, উনি বসে আছেন কে ভাই? শাশুড়ি? হ্যাঁ, এসো, আর একটু সরে এসো ভাই, দুজনে গল্প করি আর দেখতে দেখতে যাই। তোমার বাপের বাড়ি কোথায় ভাই? সুশীলার ভয় কাটিয়া যাইতেছিল। সে বলিল, সে হলো সিমলে। কোন সিমলে? কলকাতা সিমলে? কলকাতায় সিমলে আছে নাকি? কই, তাহা তো সুশীলা কোনোদিন শোনে নাই। সে বলিল, আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নয়, 5-6 কোষ পথ, গরুর গাড়ি করে যেতে হয়। নদীর ধারে জব ক্ষেত, সর্ষে ক্ষেত, বুনো গাছপালা দেখিয়া বউটি খুব খুশি। এসব সে পূর্বে বড় দেখে নাই। আঙুল দিয়া একটা মাছরাঙা পাখি দেখাইয়া বলিল, বাহ, বড় সুন্দর তো। ওটা কি পাখি ভাই? ওটা তো মাছরাঙা পাখি। কেন, তুমি দেখোনি কখনো? বউটি বলিল, ভাই, আমি কলকাতার বাইরে একদিন পা দিইনি। খুব ছেলেবেলা একবার বাবার সঙ্গে চন্দননগরে বাগান বাড়িতে যাবার কথা মনে আছে, তারপর এই আসছি। তুমি আমায় একটু দেখিয়ে নিয়ে চলো, ওটা কিসের ক্ষেত ভাই? সুশীলা দেখিল তাহার সঙ্গিনী আঙুল দিয়া নদীর ধারের একটি মৌরির ক্ষেত দেখাইতেছে।
প্রথমটা সে সঙ্গিনীর চোখ ঝলসানো রং, অদৃষ্টপূর্ব দামি সিল্কের শাড়ি, ব্লাউজ এবং চিকচিকে নেকলেসের বাহার দেখিয়া যে ভয় অনুভব করিতেছিল, তাহার অজ্ঞতা দেখিয়া সুশীলার সে ভয় কাটিয়া অজ্ঞ সঙ্গিনীর ওপর একটু স্নেহ আসিল। কলিকাতায় মাছরাঙা পাখি, মৌরি ক্ষেত এসব সামান্য জিনিসও নয় নাকি? সুশীলা হাসিয়া বলিল, তুমি ফুলের গন্ধ দেখে বুঝতে পারো না ভাই, ও তো মৌরির ক্ষেত। কেন, আমাদের বাপের বাড়ির গায়ে কত তো মৌরির ক্ষেত আছে। মৌরির শাক কখনো খাওনি? কলকাতায় বুঝি নেই? কলিকাতার বউটি বুঝাইয়া দিল যে কলিকাতার অতীত ইতিহাসের সে খবর রাখে না। বর্তমান অবস্থায় সেখানে মৌরি ক্ষেত প্রভৃতি থাকা সম্ভবপর নয়। তবে ভবিষ্যতে কি হয় বলা যায় না। ঘণ্টাখানেক পরে যখন নৌকা শিবতলার ঘাটে গিয়া লাগিল, তখন তাহাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকমের কথাবার্তা হইয়া গিয়াছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনিয়া সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা জাগিয়া উঠিল। সেটা সে অনবরত চাপিবার চেষ্টা করে, তবুও কি জানি কেন সেটা ফাঁক পাইলেই মাথা তোলে। প্রথম বিবাহের পর তাহার স্বামীও তো তাহাকে কত আদর করিত। রাত্রে ঘুমাইতে না দিয়া নানা গল্পে ভুলাইয়া জাগাইয়া রাখিত। সুশীলা পান খাইতে চাহিত না বলিয়া কত সাধ্য সাধনা করিয়া পান মুখে তুলিয়া দিত। সেই স্বামী তাহার কেন এমন হইল? তাহার বুকটার মধ্যে কেমন হু হু করিয়া উঠিল। দুজনে তাহারা খানিকক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিক ওদিক বেড়াইল। কি সুন্দর দেখায় চারিদিক। নীল আকাশ সবুজ মাঠের ওপর কেমন উপুর হইয়া আছে। ওমা, পানকৌড়ির ঝাঁক চরের ওপর বসিয়া কেমন ঝিমায়। কলিকাতার বউটি বলিল, এসো ভাই, আমরা কিছু একটা পাতাই। কেমন? সুশীলা খুশি হইয়া বলিল, খুব ভালো ভাই, কি পাতাবো বলো? এক কাজ করি, এসো, আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম, এসো আমরা দুজনে পাতাই, কেমন? সুশীলা আহ্লাদের সঙ্গে এ প্রস্তাবে সম্মতি দিল। নদী হইতে অঞ্জলি করিয়া জল তুলিয়া তাহারা মৌলি ফুল পাতাইল। এমন সময় মোক্ষদা ডাকিলেন, বৌমারা এদিকে এসো। তাহারা গিয়া দেখিল গাছতলায় অনেক লোক, সেদিন পূজা দিতে অনেক লোক আসিয়াছিল। প্রকাণ্ড বটগাছ, তাহার তলায় ভাঙা ইটের মন্দির। গাছতলা হইতে একটি দূরে এক বুড়ি নানা ঔষধ বিক্রয় করিতেছে। সুশীলা ও তাহার সঙ্গিনী সেখানে গিয়া জিজ্ঞাসা করিয়া জানিল, রোগ সারা, ছেলে হওয়া হইতে শুরু করিয়া সকল রকমের ঔষধই আছে, গরু হারাইলে খুঁজিয়া বাহির করিবার পর্যন্ত। মেয়েরা সেখানে ভিড় করিয়া দাঁড়াইয়া ঔষধ কিনিতেছে। সুশীলার সঙ্গিনী হাসিয়া তাহার হাত ধরিয়া টানিয়া তাহাকে সেখান হইতে মন্দিরের দিকে লইয়া চলিল। বলিল, চলো মৌরি ফুল, দেখি গে কেমন পুজো হচ্ছে। একটুখানি মন্দিরে দাঁড়াইয়া সুশীলা একটা ছুতায় সেখান হইতে বাহির হইয়া আসিয়া ঔষধ বেচা বুড়ির নিকট দাঁড়াইল। সেখানে তখন কেহ ছিল না। বুড়ি বলিল, কি চাই? সুশীলার মুখ লজ্জায় আরক্ত হইয়া উঠিল। বুড়ি বলিল, আর বলতে হবে না মা ঠাকুরুন, তা তোমার তো এখনো ছেলেপিলে হবার বয়স যায়নি, ও বয়সে অনেকের। সুশীলা সলজ্জভাবে বলিল, তা নয়। বুড়ি বলিল, এবার বুঝলাম মা ঠাকুরুন, তা যদি হয় তাহলে তোমার স্বামীর বারমুখর টান আছে। একটা ওষুধ দিই, নিয়ে যাও, 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ওরকম সব ঠিক হয়ে যাবে, ওরকম কত হয় মা ঠাকুরুন? বুড়ি একটা শিকড় তুলিয়া বলিল, এই নাও, বেটে খাইয়ে দিও, কেউ যেন টের না পায়। টের পেলে আর ফল হবে না, 8 আনা লাগবে। স্বামীর বারমুখর টান আছে। এ কথা শুনিয়া সুশীলা খুব দমিয়া গেল। তাহার আঁচলে একটা আধুলি বাঁধা ছিল। আজকার দিনে জিনিসটা আশটা কিনিবার জন্য সে ইহা বাড়ি হইতে শাশুড়িকে লুকাইয়া আনিয়াছিল। বাড়ির বার হওয়া তো বড় ঘটে না, কাজে এটা তাহার পক্ষে একটা উৎসবের দিন। আধুলিটি শাশুড়িকে লুকাইয়া আনিবার কারণ মোক্ষদা ঠাকুরন জানিতে পারিলে
ইহা এতক্ষণ তাহার আঁচলে থাকিত না। সুশীলা আঁচল হইতে আধুলিটি খুলিয়া বুড়িকে দিল এবং খাওয়াইবার প্রণালী জানিয়া লইল। শিকড়টি কাপড়ের মধ্যে গোপনে বাঁধিয়া লইল। পুজো দেওয়ার সাঙ্গ হইয়া গেল। সকলে আবার আসিয়া নৌকায় উঠিল। গ্রামের ঘাটের কাছাকাছি আসিলে সুশীলা বলিল, ভাই, তুমি এখন দিন কতক আছো তো? না ভাই, আমি কাল কি পরশু চলে যাব। তাহলেও তোমায় ভুলব না মৌরিফুল। তোমার মুখখানি আমার মনে থাকবে ভাই। চিঠিপত্র দেবে তো? এবার পাড়াগাঁয়ে এসে তোমায় কুড়িয়ে পেলাম। তোমায় কখনো ভুলব না। সুশীলার চোখে জল আসিল। এত মিষ্টি কথা তাহাকে কে বলে? সে কেবল শুনিয়া আসিতেছে। সে দুষ্টু, একগুঁয়ে, ঝগড়াটে। তাহার হাতে একটি সোনার আংটি ছিল। ইহা তাহার মায়ের দেওয়া আংটি। বিবাহের পর প্রথম তাহার মা তাহার হাতে এটি পরাইয়া দিয়াছিলেন। সেটি হাত হইতে খুলিয়া সে সঙ্গিনীর হাত ধরিয়া বলিল, দেখি ভাই তোমার আঙুল। তুমি হলে মৌরিফুল। তোমার খাওয়াবার কথা, কাপড় দেওয়ার কথা। এই আংটিটা আমার মায়ের দেওয়া, তোমায় দিলাম। তবু এটা দেখে তুমি গরিব মৌরিফুলকে ভুলে যাবে না। সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পরাইয়া দিতে গেল। বউটি চট করিয়া হাতে টানিয়া লইয়া বলিল, দূর পাগল, না ভাই, এ রাখো। তোমার মায়ের দেওয়া আংটি, এ কেন আমায় দিতে যাবে? না ভাই। সুশীলা জোর করিতে গেল। হোক ভাই, দেখি, মায়ের দেওয়া বলেই। বউটি বলিল, দূর, না ভাই, ওসব রাখো, সে বরং। সুশীলা খুব হতাশ হইল। মুখটি তাহার অন্ধকার হইয়া গেল। সে চুপ করিয়া বসিয়া রহিল। গ্রামের ঘাটে নৌকা লাগিল। বউটি সুশীলার হাত ধরিয়া বলিল, পায়ে পড়ি ভাই মৌরিফুল, রাগ করো না। আচ্ছা, কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে ভাই? আচ্ছা, তুমি যদি দিতেই চাও, এই পুজোর সময় আসবো, অন্য কিছু বরং দিও, একদিন না হয় খাইও। আংটি কেন দেবে ভাই? আর আমায় ভুলবে না তো ভাই? সুশীলা ব্যগ্রভাবে বলিল, তোমায় ভুলব না ভাই মৌরিফুল, কখনো না। তুমি কোন জন্মে যে আমার মায়ের পেটের বোন ছিলে ভাই মৌরিফুল। তাহার পরে সে একটু আনাড়ি ধরনের হাসিয়া উঠিল। হি হি হি, কেমন সুন্দর কথাটি, মৌরিফুল, মৌরিফুল, মৌরিফুল। তুমি যে হলে গিয়ে আমার নদীর ধারের মৌরিফুল, তোমায় কি ভুলতে পারি? কথা শেষ না করিয়াই সে দুই হাতে সঙ্গিনীর গলা জড়িয়া ধরিল। সঙ্গে সঙ্গে তাহার কালো চোখ দুটি জলে ভরিয়া গেল। কলিকাতার বউ এই অদ্ভুত প্রকৃতির সঙ্গিনীর অশ্রুপ্লাবিত সুন্দর মুখখানা বারবার সস্নেহে চুম্বন করিল। তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি লইয়া দুজনের কাছে বিদায় লইল। দিন কতক কাটিয়া গেল। কিশোরী বাটি নাই, কি একটা কাজে অন্য গ্রামে গিয়াছে। ফিরিতে দু একদিন দেরি হইবে। মোক্ষদা সকালে উঠিয়া জমিদার গৃহিণীর আহ্বানে তাহার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করিতে চৌধুরী বাড়ি চলিয়া গেলেন। যাইবার সময় বলিয়া গেলেন, ও মা, আমার ফেরবার কোনো ঠিক নেই, রান্না বান্না করে রেখো, আমি আজ আর কিছু দেখতে পারবো না। চৌধুরী বাড়ির কাজ কখন মেটে বলা যায় না। এ কথা মোক্ষদার না বলিলেও চলিত, কারণ ভোরে উঠিয়া বাসন মাজা, জল তোলা হইতে আরম্ভ করিয়া এ সংসারের সমস্ত কাজের ভারই ছিল সুশীলার ওপর। এ সংসারে কিশোরীর বিবাহের পর কোনোদিন ঝি চাকর প্রবেশ করে নাই, যদিও পূর্বে বাড়িতে বরাবরই একজন করিয়া ঝি থাকিত। সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না, খাটিবার ক্ষমতা তাহার যথেষ্ট ছিল। যখন মেজাজ ভালো থাকিত তখন সমস্ত দিন নীরবে ভূতের মতো খাটিয়াও সে বিরক্ত হইত না। শাশুড়ি চলিয়া গেলে অন্যান্য কাজকর্ম সারিয়া সুশীলা রান্নাঘরে গিয়া দেখিল একখানিও কাঠ নাই। কাঠ অনেক দিন নেই, ফুরিয়া গিয়াছে। একথা সুশীলা বহুবার শ্বশুরকে জানাইয়াছে। রামতনু মধ্যে মধ্যে মজুর ডাকাইয়া কাঠ কাটাইয়া লইতেন। এবার কিন্তু অনেক দিন হইল তিনি আর এদিকে দৃষ্টি দেন নাই। কিশোরীর দোষ নাই, কেননা সে বড় একটা বাড়িতে থাকিত না, সংসারের সংবাদ তেমন রাখিতও না। আসল কথা হইতেছে এই যে রান্নাঘরের পেছন খিড়কির বাহিরে অনেক শুকনা বাঁশ ও ডালপালা পড়িয়া আছে। সুশীলা রান্না চড়ানোর পূর্বে
পা রান্না করিতে করিতে প্রয়োজন মতো এগুলি দা দিয়া কাটিয়া লইয়া কাজ চালাইত। রামতনু দেখিলেন কাজ যখন চলিয়া যাইতেছে তখন কেন অনর্থক কাঠ কাটিবার লোক ডাকিয়া আনিলে এখনই একটা টাকা খরচ তো। পুত্রবধূ বকিতেছে বকুক, কারণ বকুনি উহার স্বভাব। কাঠ নাই দেখিয়া সুশীলা অত্যন্ত চটিয়া গেল। এদিকে বাড়িতেও এমন কেহ নাই যাহাকে বকিয়া গায়ের ঝাল মিটায়। কাজেই সে আপন মনে চিৎকার করিতে লাগিল, পারবো না, রোজ রোজ এমন করে সংসার করা আমায় দিয়ে হয়ে উঠবে না। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই। এদিকে রান্নার বেলা ঠিক আছেন সব, তার একটু এদিক ওদিক হবার জো নেই। কি দিয়ে রাঁধবে? হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবে নাকি? রোজ কাঠ কাটো, কেটে রাঁধো, অত সুখে কাজ নেই, থাকলো হাড়ি পড়ে। যিনি যখন আসবেন তিনি তখন করে নেবেন। রাঁধিবার কোনো আয়োজন সে করিল না। খানিকটা বসিয়া বসিয়া তাহার মনে হইল ততক্ষণ মশলাগুলো বাটিয়া রাখা যাক। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েকদিনের মশলা একসঙ্গে বাটিয়া রাখিত। বেলা প্রায় 10টার সময় একটি অল্প বয়সী ফুটফুটে বউ পরনে একখানা চেলির কাপড় হাতে থাকিবার মধ্যে 2 গাছি শাঁকা একটি বাটি হাতে রান্নাঘরের দোরের কাছে ভয়ে ভয়ে উঁকি মারিয়া বলিল, দিদি আছো নাকি? সুশীলা মুখ ঘুরাইয়া বলিল, রান্না চড়াবো। সুশীলা মশলা বাটিতে বাটিতে মুখ তুলিয়া চাহিয়া বলিল, আয় আয় ছোট বউ, আয় না ঘরের মধ্যে, ঠাকুরুন নেই। বউটি ঘরে ঢুকিয়া বলিল, এ কি দিদি, এত বেলা হলো এখনো রান্না চড়াওনি যে? সুশীলা মুখ ঘরাইয়া বলিল, রান্না চড়াবো? হাঁড়িকুড়ি ভেঙে ফেলিনি এই কত। বউটির চোখে ভয়ের চিহ্ন পরিস্ফুট হইল। সে বলিল, না দিদি, ওসব কিছু করো না, ভাত চড়িয়ে দাও লক্ষ্মীটি, নইলে জানো তো কিরকম লোক সব। দেবো দেখবে সব আজ কিরকম মজা, রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো। ওহ, কাঠ নেই বুঝি? আচ্ছা দাখানা দাও দিদি, আমি দিচ্ছি কেটে। তোর কি দায়, তুই দিতে যাবি? বস ঠান্ডা হয়ে, যাদের গরজ আছে তারা নিজেরা বুঝুক গিয়ে। তোমার পায়ে পড়ি দিদি, দাও রান্নাটা চড়িয়ে, জানো তো ওরা। তুই বস দেখি ওখানে চুপ করে, দেখিস এখন মজা। আজ 2 মাস ধরে রোজ কাঠ নেই, কথা কানে যায় না কারো, আজ মজাটি দেখাবো। সুশীলার একগুঁয়েমিতে বউটি কিছুটা ভীত হইল, কারণ মজা কোন পক্ষ দেখিবে এ সম্বন্ধে তার একটু সন্দেহ ছিল। কিন্তু সাহস করিয়া আর কিছু বলিতে না পারিয়া সে চুপ করিয়া রহিল। এই বউটি রামতনু মুখুজ্জের জ্যাঠতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ। পাশেই এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুবই খারাপ। তা সত্ত্বেও তিনি বছর 2 হইল ছেলের বিবাহ দিয়াছেন। রামলোচনের স্ত্রী ছিল না, পুত্রবধূই গৃহিণী। দুরবস্থার সংসারে ছেলে মানুষ বউকে সংসার করিতে অত্যন্ত বেগ পাইতে হইত। সে সময় অসময়ে বাটি হাতে কুচি হাতে এ বাড়িতে হাত পাতিয়া তেলটা নুনটা লইয়া যাইত। চাউল না থাকিলে আঁচলে করিয়া চাউল লইয়া যাইত, ধার বলিয়াই লইয়া যাইত। কখনো শোধ করিতে পারিত, কখনো পারিত না। মোক্ষদা ঠাকুরনকে বউটি বড় ভয় করে। তিনি থাকিলে জিনিসপত্র তো দেনই না, যদি বা দেন বহু মিষ্ট বাক্যবর্ষণ করিবার পরে। তবু বউটির আসিতে হয়, কি করিবে, অভাব। সুশীলা তাহাকে মোক্ষদা ঠাকুরানের হাত হইতে বাঁচাইয়া গোপনে এটা ওটা যখন যাহা দরকার সাধ্যমতো সাহায্য করিত। সামান্য এক বাটি তেল লইয়া গেলেও হুঁশিয়ার মোক্ষদা ঠাকুরন তাহা কখনো ভুলিতেন না। গলা টিপিয়া কড়া ক্রান্তিতে তাহা আদায় করিয়া ছাড়িতেন। সুশীলা ছিল অগোছালো ও অন্যমনস্ক ধরনের মানুষ। সে ধার দিয়া অতশত মনেও রাখিত না, বা সামান্য তেল নুন ধার দিয়া আদায় করিবার কোনো চেষ্টাও করিত না। শোধ দিতে আসিলে অনেক সময় বলিত, ওই তুই আবার দিতে এলি কেন ভাই ছোট বউ, ওর আবার নেব কি, যা ও নিয়ে তুই যা ভাই। সুশীলা আপন মনে খানিকক্ষণ বকিয়া বউটির দিকে চাহিয়া বলিল, তারপর তোর রান্না বান্না? বউটা বাটিটা আঁচল দিয়া ঢাকিয়া রাখিয়াছিল, বাহির করিয়া কুণ্ঠিতভাবে বলিল, সেদিনকার সেই তেল নিয়ে গিয়েছিলাম দিদি, তা আমাদের এখন আনা হয়নি। আজ রাতবার তেল নেই,
একসঙ্গে দুদিনের দিয়ে যাব, সেই জন্যে। সুশীলা বলিল, আচ্ছা, নিয়ে আয় দেখি বাটি, দেখি কি আছে, আমাদেরও বুঝি তেল আনা হয়নি।